আচ্ছা, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাথামেটিক্স। আমাদের এটা প্রথম ভিডিও। আজকে 1 জানুয়ারি 2026-এর প্রথম দিন। আর চ্যানেলও আজকে এটা প্রথম ভিডিও। ঠিক আছে? আচ্ছা, আমরা কি এই চ্যানেলে আমরা ডিসকাস করবো আমরা প্রথমে একটু বলে দিই। আমরা প্রথমত কেরিয়ার ম্যাথামেটিক্স চ্যানেলে শুধুমাত্র অঙ্কটাকেই আমরা করব। অন্যান্য সাবজেক্ট আমরা আপাতত এখানে করছি না। রিজনিংটা যদি সম্ভব হয় আমি পরে আনার চেষ্টা করব, কিন্তু আপাতত শুধুমাত্র অঙ্কটাই থাকছে। আমরা অঙ্কটাই এই চ্যানেলে করব। আচ্ছা, কোন কোন এক্সামের জন্য আমরা অঙ্ক করব? তো আমাদের যেগুলো স্টেট এক্সাম হয়, যেমন সবথেকে পপুলার এক্সাম বলতে গেলে আমাদের দেখতে পাচ্ছি পুলিশের এক্সাম হয়, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই। আমরা এই এক্সামগুলো কভার করব। ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ কিংবা পিএসসি মিসলিনিয়াস, ঠিক আছে, এসএসসি জিডি, এই সমস্ত এক্সামগুলো আমরা দেখতে পাই কি এখানে অ্যাডভান্স অঙ্ক খুব বেশি প্রয়োজন হয় না। অ্যারিথমেটিক অঙ্ক থেকে আমাদের কোশ্চেন আসে, মোটামুটি 10 লেভেলের কোশ্চেন আমরা এই সমস্ত এক্সামগুলো দেখতে পাই। তবে হ্যাঁ, এই যে ডাব্লিউবিসিএস আছে কিংবা ডাব্লিউবিপি এসআই কিংবা মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামগুলো হয় কি আমরা অ্যারিথমেটিকেরই একটু অ্যাডভান্স কোশ্চেন আমরা দেখতে পাই, হয়তো থিওরি বেসড কোশ্চেন কিংবা একটু ডিপলি আমাদের জানার প্রয়োজন পড়ে। তো আমরা চেষ্টা করব যে কি এই যে আমরা চ্যাপ্টারগুলো করব একদম বেসিক থেকে করব, আর যতটা ডিটেলসে সম্ভব আমরা চেষ্টা করব জানার। ঠিক আছে? মানে একদম যে শুধুমাত্র অঙ্ক আসলাম আমরা টিক দিয়ে চলে গেলাম, কিংবা হয়তো এই চটপট সলিউশন করে দিয়ে আমরা পরের অঙ্কে চলে গেলাম, ব্যাপারটা আমরা এরকম করব না। আমরা যে চ্যাপ্টারগুলো করব থিওরি দিয়ে শুরু করব, সঙ্গে আমরা কোশ্চেনও করব। ঠিক আছে? তো আমরা এইভাবেই এগাবো। আচ্ছা, তো আমরা প্রথম ক্লাস শুরু করছি আজকে আমি প্রথম দিনের টপিক আমি চুজ করেছি নাম্বার সিস্টেম। আচ্ছা, যেটা বলে দিয়ে একটু বাকি থেকে গেল, আমি নিজে একটু পরিচয় দিয়ে দিই। আচ্ছা, আমি নিজেও একজন অ্যাসপিরেন্ট। ঠিক আছে? আমি মূলত এসএসসি সিজিএল কিংবা সিএইচএসএল আমি এই এক্সামগুলো টার্গেট করি। ঠিক আছে? এনটিপিসি এক্সামগুলো আমি মানে দিয়ে থাকি। ঠিক আছে? তো তাহলে আমি কেন এই চ্যানেলটা করলাম? অনেক তো টিচার আছে। আচ্ছা, এই চ্যানেলটা করার আমি কেন করলাম যদি প্রশ্ন বলি, তাহলে আমার মনে হয় যে কি আমি যেগুলো আপাতত শিখেছি হয়তো শেয়ার করে নিয়ে যেতে পারে, আমি সেজন্যই চ্যানেলটা করেছি। তো শুরু করছি। আমি আমার নিজের গ্র্যাজুয়েশান হয়েছে 2022-এ। আমি মোটামুটি 23 থেকে এক্সাম দিচ্ছি। ঠিক আছে? আর আমার সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স, আমি সেজন্যই এই চ্যানেলটা করার সাহস পেয়েছি বলতে পারো। তো চেষ্টা করব যতটা সম্ভব আমি ভালোভাবে ডিসকাস করার। তো যাক, শুরু করছি আমি। আচ্ছা, তো আমাদের নাম্বার সিস্টেম শুরু করছি। আমাদের নাম্বার সিস্টেম শুরু করলে আমরা দেখতে পাই নাম্বারকে কিছু ভাগে আমরা ভাগ করছি, যেটা আমাদের জানা প্রয়োজন অঙ্ক করতে গেলে। ঠিক আছে? তো নাম্বার বলতে আমরা কোনগুলো বুঝি? যদি আমরা নাম্বার বলি, তাহলে নাম্বার বলতে আমরা সংখ্যাকে বোঝাই। আমরা কোনো কিছু গুনতে আমরা যা ব্যবহার করি সেগুলোকে আমরা নাম্বার বলে থাকি। ঠিক আছে? যেমন 1, 2, 3, এই সবগুলো হচ্ছে নাম্বার। কিংবা আমরা যদি দেখি 1/2, √3, আমাদের সবগুলো নাম্বার। ঠিক আছে? তো এই নাম্বার আবার বিভিন্ন রকম আছে, তো সেজন্যই আমাদের নাম্বার সিস্টেমটা জানতে হবে। তো নাম্বারকে আমরা প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? তো এই পার্টটা আমাদের কিন্তু লাগবে না, আমাদের কম্পিটিটিভ এক্সামে আমাদের এই পার্টটা লাগবে না। এই পার্টটা কিছু এক্সামের ক্ষেত্রে লাগতে পারে, যেমন হচ্ছে আমাদের রেলওয়ের কিছু এক্সামে আমাদের কোশ্চেন আসে এখান থেকে, এই ইমাজিনারি নাম্বার। এসএসসি সিজিএল যে এক্সামগুলো হয় সেখানে আমাদের এইখান থেকে কোশ্চেন আসে, থিওরি এখান থেকে আসে। তো যাই হোক, আমাদের যেহেতু সিজিএল লেভেলে আমরা পড়ছি না, সেজন্য আমরা আপাতত এটাকে বাদ রাখছি। আমরা এইখান থেকে শুরু করছি রিয়েল নাম্বার।
তো এই যে রিয়েল নাম্বার আছে, আমরা রিয়েল নাম্বার কাকে বলবো? তো রিয়েল নাম্বার বলতে আমরা 10 পর্যন্ত যে সমস্ত আমরা নাম্বার নিয়ে পড়াশোনা করেছি সেগুলো সবই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার কি? তো 1, 2, 3, 4 যেগুলো আছে, -1, -2, -3। ঠিক আছে, আমাদের আর কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি √1। √1 কোনো মানে হয় না, এটা আমি ফালতু লিখলাম। তাহলে আমি কি বলছি, √1 মানে 1কেই বোঝায়, সেজন্য আমি √1 দিলাম না। আমাদের √2 কিংবা √3, ঠিক আছে, 1/4, 1/6। আমাদের এই যত ধরনের নাম্বার আছে আমরা সেগুলো সবগুলোকে আমরা কী বলবো? রিয়েল নাম্বার বলবো। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তারা যে সমস্ত নাম্বারগুলো জানো সবই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, আমরা এক্স, ওয়াই, আমরা এইগুলোকে কী বলি? আমরা ভ্যারিয়েবল বলি বা চল বলি। ঠিক আছে, আমরা এক্স ধরে অঙ্ক করি, যে এমন আমরা ধরি যে কার বয়স হলো এক্স। ঠিক আছে, তো আমরা যে এক্স, ওয়াই, জেড ধরি, আমাদের এগুলো হচ্ছে কিন্তু নাম্বার। ঠিক আছে, আমরা এগুলোকে ভ্যারিয়েবল বলি। তো এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, আমি এগুলো নিয়ে আপাতত আসছি না। তো আমাদের এগুলো সবই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে রিয়েল নাম্বার আমরা পাচ্ছি, আমরা রিয়েল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। আচ্ছা, রিয়েল নাম্বারকে আমরা বাংলায় কী বলবো? আমরা রিয়েল নাম্বারকে আমরা বাংলায় বলবো বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে রিয়েল নাম্বার বা আমরা বাংলায় কী বলছি? আমরা বলে দিচ্ছি বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো আচ্ছা 1 মিনিট। তো আমাদের বাস্তব সংখ্যা দেখতে পাচ্ছি, বাস্তব সংখ্যা। আমি এটাকে বাংলাতে করছি একটু। তো এই যে বাস্তব সংখ্যা আছে, আমরা এটাকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করছি? আমরা দুই ভাগে ভাগ করছি। সেগুলো কী কী? একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা, আর একটা হয়ে যাচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আমরা কি বললাম? অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের মূলদ সংখ্যা কোনগুলো? আচ্ছা, মূলদ সংখ্যা জানার আগে আমরা অমূলদ সংখ্যাতে আসি। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? আমি যতটা সম্ভব ইজি করে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, অমূলদ সংখ্যা কোনগুলো? তো আমরা অমূলদ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, কীরকম দেখতে হবে? দেখতে হবে √2, √3, এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। √4 আমাদের এটা অমূলদ সংখ্যা নয়। কি বললাম? √4 আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে আমরা এই যে √4 আছে, আমরা এটাকে কি করতে পারি? আমরা √4কে আমরা লিখতে পারি 2 লিখতে পারি। অর্থাৎ আমরা বর্গমূল করলে আমরা কি দেখতে পাচ্ছি? যে রুট আমাদের চলে যাচ্ছে। সরি, আমার এই যে √4 আছে, আমি এটাকে কী বলতে পারি? 2 বলতে পারি। এটা বর্গমূল করলে আমরা 2 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যেহেতু রুট তোলা যাচ্ছে সেজন্য আমাদের √4 আমাদের কি হচ্ছে না? আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে না। তাহলে আমাদের √4 আমাদের অমূলদ সংখ্যা নয়, কিন্তু √4 আমাদের মূলদ সংখ্যা। √5 এটা আর কি বর্গমূল করা যাবে? এটা বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, অর্থাৎ আমাদের রুট কিন্তু তোলা যাচ্ছে না। তাই আমাদের √5 হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা, সরি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। একইভাবে √6, √7 আমাদের এগুলো সবই হচ্ছে কি অমূলদ সংখ্যা। √9 এটা কি হবে? তো আমরা দেখতে পাই যে কি √9 মানে কত? √9 মানে হচ্ছে আমাদের 3, মানে আমাদের রুট কিন্তু তোলা যাচ্ছে।
তাই আমাদের এটা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে? এটা আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে না। তাহলে আমাদের কোনগুলো আমরা অমূলদ সংখ্যা বলছি? তো যে সমস্ত সংখ্যার আমি কী করতে পারছি না, আমি রুট তুলতে পারছি না, সেগুলোই হয়ে যাচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। যেমন কোনগুলো? যেমন আমাদের √2, √3, ঠিক আছে, √5, √7। আমি এক কথায় যেগুলোকে আমি রুট তুলতে পারছি না, আমাদের সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? যদি বলে √25, এটা কি আমাদের অমূলদ সংখ্যা হবে? তো √25 আমাদের অমূলদ সংখ্যা হবে না, কারণ আমাদের এটার বর্গমূল হচ্ছে 5, আমি রুট তুলতে পারছি। √36 এটা আমাদের অমূলদ সংখ্যা নয়, এটা আমাদের মূলদ সংখ্যা, কারণ এর বর্গমূল হচ্ছে 6, ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত নাম্বারের আমি রুট তুলতে পারছি না, সেগুলো হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। বেশ, তাহলে আমাদের অমূলদ সংখ্যা কীরকম দেখতে হয় বুঝতে পারলাম। তাহলে আমাদের অমূলদ সংখ্যা কীরকম হবে? আমাদের অমূলদ সংখ্যা রুটের ভিতরে আসবে, ঠিক আছে? শুধু কি রুটের ভিতরে আসবে? তো না, আমাদের শুধুমাত্র রুটের ভিতরে আসবে না। তাহলে আমাদের অমূলদ সংখ্যা আর এক রকমেরও দেখতে হয়। কীরকম দেখতে হবে? আমাদের 1 পয়েন্ট, আমি কি বললাম, 1 পয়েন্ট কত হচ্ছে 1 2 1 3 1 4 1 5 আমাদের চলতেই থাকলো, আমাদের কন্টিনিউ এরকম চলতে থাকবে 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, ঠিক আছে? কিংবা আমাদের কি বলতে পারি 3 পয়েন্ট কত হচ্ছে 4 7 2 1, আমাদের 5 7 আমাদের ইররেগুলারভাবে আমাদের চলতে থাকছে, আমাদের এটাও কি হবে, আমাদের হয়ে যাবে অমূলদ সংখ্যা। তারপরে কীরকম হতে পারে? আমাদের এইরকম হতে পারে 5.13131313 আমাদের চলতে থাকলো। তাহলে আমাদের এটাও কি অমূলদ সংখ্যা? তো আমাদের এইটা কিন্তু অমূলদ সংখ্যা হচ্ছে না, এটা কিন্তু মূলদ সংখ্যা। কী বললাম? এটা আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। 1.12131415 চলতে থাকছে 161718, কিংবা 3.43215796, যা খুশি আসুক পরপর আসছে, আমাদের এটা হয়ে যাচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাকে অমূলদ সংখ্যা বলছি না। কেন বলছি না? তাহলে আমি এটাকে অমূলদ সংখ্যা বলতে পারছি না, কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেসিমেলটা আছে বা দশমিকটা আছে, এরপরে নাম্বারগুলো কী হচ্ছে আমাদের রেগুলারভাবে আসছে, একই জিনিস বারবার রিপিট হচ্ছে 1 3 আবার 1 3 আবার 1 3 আবার 1 3। যদি একই জিনিস রেগুলারভাবে রিপিট হয় কোনো দশমিক সংখ্যাতে, কোনো দশমিক ভগ্নাংশতে আমরা কী দেখতে পাচ্ছি, কোনো একটা পার্ট, কোনো একটা অংশ রেগুলারলি আমাদের রিপিট হচ্ছে, সেটা কি আমাদের অমূলদ সংখ্যা হবে? তো না। তাহলে কী বললাম, যে সমস্ত দশমিক সংখ্যা, দশমিকের পরের বিস্তারটা কী হচ্ছে আমাদের ইররেগুলার বা আমাদের অনিয়মিতভাবে আমাদের কী হচ্ছে, আমাদের আমাদের কন্টিনিউ হচ্ছে, আমি সেটাকেই কী বলবো, আমি বলবো অমূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে অমূলদ সংখ্যা কীরকম দেখতে হলো? অমূলদ সংখ্যা আমরা দুই রকম দেখতে পেলাম। একটা হচ্ছে আমাদের রুটের ভিতরে থাকবে √2 √3 √5 এরকম টাইপের, যেগুলো রুটকে তোলা যাবে না। আর একটা আমরা কীরকম দেখতে পেলাম? তো আমরা একটা দশমিক রূপে দেখতে পেলাম। তো সেটা কীরকম হচ্ছে, সেটা আমাদের হয়ে যাচ্ছে 1.12131415, কিংবা 3.42431257, কিংবা দশমিকের পরে কী হচ্ছে আমাদের অনিয়মিতভাবে আমাদের বিস্তার হচ্ছে, আমাদের রিপিট হচ্ছে না, ঠিক আছে? আমাদের সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমি এই যে দশমিক বিস্তারটা আছে, এটাকে আমি কী বলতে পারি? আমি এটাকে একটা বিশেষ নামে আমরা বলতে পারি, আমাদের যেটা গণিতে বলছে যে, আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্ট, আমি কি দেখতে পাচ্ছি 1 পয়েন্ট কত হচ্ছে 1 2 1 3 1 4 1 5 এইরকম চলতে থাকছে। আমি এই ধরনের দশমিক বিস্তারকে আমি কী বলবো? আমি বলবো অসীম বিস্তার বলবো, কারণ এটা কি শেষ হচ্ছে? আমাদের শেষ হচ্ছে না, এটা আমাদের কন্টিনিউ হচ্ছে। তাই আমরা কী বলবো? অসীম দশমিক ভগ্নাংশ বলবো। কী বললাম? অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমাদের অসীম তো হলো,
তাহলে আমরা দশমিক ভগ্নাংশ আমরা কীরকম দেখতে পাচ্ছি, আমরা দুই রকম দেখতে পাই। দশমিক ভগ্নাংশ আমরা দুই রকম দেখতে পাই, একটা হচ্ছে আমাদের সসীম আর একটা হয়ে যাচ্ছে আমাদের অসীম। আমি পরে এগুলো আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের এই যে দুই রকম ভগ্নাংশ আছে, আমি এটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে, আমাদের অসীম পড়ছে, অসীম দশমিক ভগ্নাংশ পড়ছে। তাহলে সসীম কীরকম দেখতে হবে, 1.5, আমাদের এখানেই শেষ, আর নেই, এটা সীমা আছে সসীম, কিংবা 1.125, আমাদের এটা কি হবে, এখানেই শেষ হয়ে গেছে সসীম ভগ্নাংশ। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ আমরা দুই রকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ এগুলো, আর অসীম দশমিক ভগ্নাংশ কোনটা, এইটা কিংবা এইটা, এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমি এই যে অমূলদ সংখ্যা পাচ্ছি, অমূলদ সংখ্যা, ঠিক আছে, এর দশমিক বিস্তারটা কি হবে, তো আমাদের এর দশমিক বিস্তার হবে আমাদের অসীম এবং অনাবৃত। আমি কি লিখছি, অসীম অমূলদ সংখ্যা এর দশমিক বিস্তার, এর দশমিক বিস্তার, দশমিক বিস্তার অসীম ও অনাবৃত, অনাবৃত। অনাবৃত, তাহলে আমাদের অমূলদ সংখ্যার দশমিক বিস্তার আমরা কি দেখতে পেলাম, আমরা পেলাম অসীম এবং অনাবৃত, ঠিক আছে। তাহলে আমরা মূলদ সংখ্যা এটার দশমিক বিস্তার কীরকম হবে, আচ্ছা আমি অমূলদটাকে শেষ করি। তাহলে অমূলদ সংখ্যা কীরকম দেখতে হবে, প্রথমত √2, √5, √3, √4 হবে না, √5, √6, √7, অর্থাৎ আমি যেগুলো রুট তুলতে পারছিলাম সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আর কীরকম হতে পারে, এটা হচ্ছে প্রথম টাইপ গেল যেটা রুট আমি তুলতে পারছি না, আর সেকেন্ড টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অসীম এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যে সমস্ত দশমিক ভগ্নাংশর দশমিক বিস্তার কীরকম হবে, আমাদের কন্টিনিউ চলবে, শেষ হবে না, 3.57942163, এখানে কিন্তু কোনো নিয়মে কিন্তু রিপিট হচ্ছে না, আমাদের এরকমই কী হবে, আমাদের চলতে থাকবে, কোনো নিয়ম না মেনে কন্টিনিউ হবে, অর্থাৎ এটার শেষ হচ্ছে না, আবার এটা কিন্তু কোনো নিয়ম মেনেও রিপিট হচ্ছে না। তাহলে আমাদের এটা কীরকম হয়ে যাচ্ছে, আমাদের অসীম এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে, অসীম এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ মাত্রই সেটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। আরও সোজা করে বললে কি বলবো, অমূলদ সংখ্যার দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত, এই লাইনটাকে আমাদের নোট করে রাখতে হবে, এটা আমাদের এক্সামে আসে, ঠিক আছে। এটা আমাদের সরাসরি আমাদের তুলে দেয় এমসিকিউ আকারে যে অসীম আমাদের অমূলদ সংখ্যার দশমিক বিস্তার কীরকম, 4টে অপশান দিয়েছে, তাহলে যেখানে আমাদের এইটা থাকবে সেটা আমাদের কারেক্ট উত্তর হবে, ঠিক আছে। তাহলে আমাদের অসীম আমাদের অমূলদ সংখ্যা দেখতে পেলাম, সেটার আমরা বিভিন্ন রূপ দেখতে পেলাম কীরকম আকারে থাকতে পারে। তাহলে মূলদ সংখ্যা কী, মূলদ সংখ্যা কীরকম হতে পারে, তাহলে মূলদ সংখ্যা ঠিক আছে উল্টো, তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আমাদের আগে জানতে হবে, মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আচ্ছা আমার হাতের লেখা হয়তো একটু খারাপ হচ্ছে, বাংলা হাতের লেখা একটু আমার খারাপ, তাছাড়া এই রাইটিং প্যাডে লিখতে একটু অসুবিধা হচ্ছে, তো একটু বুঝে নিতে হবে। তো মূলদ সংখ্যা কোনগুলো, যে সব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, খাতায় লিখে নিতে হবে, যে সমস্ত সংখ্যাকে আমি p/q আকারে লিখতে পারছি, p/q আকারে লিখতে পারছি, যেখানে কি, যেখানে p আর q হচ্ছে দুটো পূর্ণ সংখ্যা, যেখানে কি, যেখানে p আর q আমাদের কি
পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে মূলদ সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। আমাদের এই দুটো, এই যে আমাদের কী বললাম, প্রথম হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হচ্ছে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, আমাদের পি অ্যান্ড, সরি একটু ক্লিয়ার করে বলছি, তাহলে যেগুলো কোনগুলো পূর্ণ সংখ্যা, যেগুলো আমি পি বাই কিউ আকারে লিখতে পারছি, যেখানে কি প্রথম আমাদের কন্ডিশন পি আর কিউ কী হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এবং সেকেন্ড কন্ডিশন কি, আমাদের কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের হরে যে থাকবে, যেটা নিচে থাকবে, সেটা আমাদের 0 হওয়া যাবে না, নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয়, তবে আমি কি বলবো, সেই সংখ্যাটাকে আমি মূলদ সংখ্যা বলবো। আমি আর একবার রিপিট করছি, ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগতে পারে। যেসব সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কী জিনিস সেটা আমি পরে আসছি, আমি একটু পরে বলবো। আমাদের ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আমি একটু পরে বলবো। তো আপাতত আমরা এটাই মনে রাখি যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, যেখানে পি আর কিউ দুটো কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। পি 0 হোক তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু কিউকে 0 হওয়া যাবে না। যদি আমাদের এইরকম ফরম্যাটে লিখতে পারি, তবে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। উদাহরণ কি, তো উদাহরণ আমাদের হয়ে যাচ্ছে 2। 2 একটা আমাদের মূলদ সংখ্যা। তাহলে 2টাকে আমি কী করে পি বাই কিউ করে লিখব? তো 2টাকে আমি লিখতে পারি 2/1 লিখতে পারি। আমরা ছোট থেকে জেনেছি যে কোনো সংখ্যার নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। কিছু নাই মানে কী আছে, 1 আছে। আমাদের এটা হচ্ছে কি 2/1। তাহলে 2কে আমরা কী বলতে পারি, যেহেতু আমি 2কে লিখতে পারছি 2/1, তাই আমাদের 2 হচ্ছে একটা কী সংখ্যা, তো আমাদের মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা একইভাবে 2-এর মতোই আমরা কী বলতে পারি, 3, 4, 5, 6, 7 সবই আমাদের পূর্ণ সংখ্যা, আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8 সবই আমাদের মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে আর কোনগুলো আমাদের মূলদ সংখ্যা হবে? তাহলে আমরা আর মূলদ সংখ্যা আমরা দেখতে পাবো 1/3। আমরা এগুলো কি বলি, আমরা ফ্র্যাকশান বা ভগ্নাংশ বলি। তাহলে ভগ্নাংশ মাত্রই কি আমাদের হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, এই যে 5/7, ঠিক আছে, কিংবা আমাদের 8/3, আমাদের যত রকম ভগ্নাংশ আছে, 9/5, ঠিক আছে, আমাদের 3/4, আমাদের সবই হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। আমাদের এই সব কটাই মূলদ সংখ্যা। আমরা ভগ্নাংশের বিভিন্ন আমরা প্রকার দেখতে পেয়েছি, আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পেয়েছি। যেমন আমরা এটাকে কি বলি, আমরা প্রকৃত ভগ্নাংশ বলি, যেখানে লব ছোট, হর বড়, নিচে বড় আছে, উপরে ছোট। যদি হরে বড় থাকে, অর্থাৎ নিচে বড় থাকে, যেটা নিচে আছে তাকে আমরা কি বলি, হর বলি। যদি হর বড় হয় এবং লব ছোট হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। উল্টোটা, যদি লব বড় হয়ে যায়, যদি আমাদের হর ছোট হয়ে যায়, তাহলে আমাদের কী হবে, অপ্রকৃত ভগ্নাংশ। আমি এগুলো লিখছি না, এগুলোকে সরাসরি মুখে থেকেই নোট করে নিয়ে এটা বেটার হবে যদি না জানা থাকে। তাহলে আমাদের কি হর বড় আছে, লব ছোট, প্রকৃত ভগ্নাংশ। লব বড়, হর ছোট, আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলি, আমরা বলি মিশ্র ভগ্নাংশ বলি বা পূর্ণ ভগ্নাংশ বলি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে বা পূর্ণ ভগ্নাংশ আছে, আমরা এটাকেও আমরা কি বলছি, আমরা বলছি মূলদ সংখ্যা বলছি। তাহলে এখানে পি কোনটা, উপরেরটা পি, নিচেরটা কিউ, ঠিক আছে। 7 হচ্ছে কিউ, 5 হচ্ছে পি। তাহলে এটা আমাদের একটা কি পূর্ণ সংখ্যা, এটা আমাদের পূর্ণ সংখ্যা, সেজন্য এটা হচ্ছে আমাদের কি একটা মূলদ সংখ্যা হচ্ছে।
একইভাবে এখানেও পি বাই কিউ আকারে আছে, এটা আমাদের মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। তাহলে এখানে তো পি বাই কিউ নাই, এখানে তো একটা এক্সট্রা কিছু আছে, তাহলে এটাকে আমি কী করে মূলদ বলছি? তাহলে এটাকে আমরা খুব সহজে আমরা পি বাই কিউ আকারে আনতে পারি। আমরা এটাকে যদি আমরা পি বাই কিউ আকারে আনি তাহলে এটা কি আসবে, আমরা দেখতে পাবো এটাকে নিয়মটা হচ্ছে যে কি এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে 3 গুণিত 5 বা 5 গুণিত 3 কত হচ্ছে 15 যোগ 4, আমাদের এটা হয়ে যাবে কত 19 হয়ে যাবে। উপরে বসলো 19 আর নিচে বসছে আমাদের হর বসছে 5, আমাদের এটা হচ্ছে আমাদের 19-এর 5। আমি এখান থেকেই আমি এটা পাচ্ছি, তাই তো? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে পূর্ণ ভগ্নাংশ আমাদের সেটা হয়ে যাচ্ছে কি আমাদের কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে। কারণ কি আমরা পূর্ণ ভগ্নাংশকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, এই যে লিখতে পেরেছি। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম যে আমাদের যে সমস্ত আমাদের মিশ্র ভগ্নাংশ আছে বা পূর্ণ ভগ্নাংশ আছে, সেটাকে যদি আমি পি বাই কিউ আকারে আনি তাহলে সেটা কীরকম হবে? আমরা দেখতে পাচ্ছি যে কি লবটা আমাদের বড় হয়ে গেছে, লব আমাদের বড় আর হর আমাদের ছোট হয়েছে। তাহলে একটু আগে যেটা বললাম যে লব বড় হর ছোট হয়ে গেলে সেটা আমাদের কী ভগ্নাংশ? আমাদের হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে কী শিখতে পারলাম? আমরা শিখতে পেরেছি এটাই যে পূর্ণ ভগ্নাংশ থেকে আমরা কি পাই? আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই। আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই। আমরা এটা কিন্তু নোট করে রাখতে হবে, আমরা পূর্ণ ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। যদি উল্টো করে বলি তাহলে আমরা কি বলবো? শুধুমাত্র অপ্রকৃত ভগ্নাংশকেই আমরা পূর্ণ ভগ্নাংশে নিয়ে যেতে পারবো। প্রকৃত ভগ্নাংশকে কি আমাদের পূর্ণ ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়? তো একদমই যায় না, ঠিক আছে? তো আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমরা মূলদ সংখ্যা পড়ছিলাম, মূলদ সংখ্যা আমরা কি দেখতে পেলাম যে যত রকম ভগ্নাংশ আছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সবই আমাদের মূলদ সংখ্যা। যেখানে আমাদের পূর্ণ সংখ্যা আছে 2, 3, 4, 5, আমাদের এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? আর কোনগুলো মূলদ সংখ্যা হচ্ছে আমাদের? তো আমাদের আরও কিছু আমাদের মূলদ সংখ্যা আছে, যেমন আমি কী বলতে পারি? আচ্ছা আমি পরের পেজে করছি। তাহলে আমাদের আর কীরকম হতে পারে? তো মূলদ সংখ্যা আমাদের যে দুটো পেলাম সেগুলো ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কি রুট আমাদের কত হচ্ছে? আমাদের √4 থাকলে আমরা কি পাচ্ছি? কাজ হয় না কেন? আচ্ছা আচ্ছা এই যে √4 আমাদের এটাকে কি বলতে পারি? আমরা বর্গমূল করে 2 পাবো, √36 বা √25 আমাদের এটা আমরা কী পাবো? আমরা পাচ্ছি যে কি আমরা 5 পাচ্ছি। তাহলে আমরা যদি দেখতে পাই যে √4 আছে, এটা কি? এটা মূলদ না মূলদ? তো এটা আমাদের মূলদ, √4 হবে এটা, সরি এটা আমাদের √4 হচ্ছে, কিংবা আমাদের √36 ও √25 আমাদের সবই হচ্ছে আমাদের এগুলো কি আমাদের সবগুলো কিন্তু রুট তোলা যাবে, মানে আমাদের প্রত্যেকটা এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমি এই যে আমরা আকারগুলো দেখতে পেলাম যে এই কোনটা আমি 3, 4, 5, 6 কিংবা 1, 3 এগুলো আমি যেগুলো পেয়েছি, এগুলো ছাড়াও আমাদের কী হচ্ছে √4, √5, √25, √36 যেগুলো আমাদের রুটকে তোলা যাবে সেগুলো আমাদের প্রত্যেকটাই কি মূলদ সংখ্যা হচ্ছে। এছাড়া কীরকম হবে? তো আমাদের অমূলদ সংখ্যার আমরা একটা ফরম্যাট দেখতে পেয়েছি কীরকম? তো আমাদের অসীম অনাবৃত যে সমস্ত আমাদের দশমিক ভগ্নাংশ হয় সেগুলো হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত মানে কি আমাদের কোনো শেষ নেই, ঠিক আছে? আর কি অনাবৃত মানে কি রেগুলারলি আমাদের রিপিট হচ্ছে না, আমাদের ইররেগুলারভাবে চলছে, তাই আমরা কি বলছি অনাবৃত। অনাবৃত মানে কি যেটা আমাদের রেগুলারলি আসছে না, আমাদের ইররেগুলারলি আসছে, অনিয়মিতভাবে আমাদের এক্সপ্যান্ড হচ্ছে, আর অসীম কোনো শেষ নেই। এটা আমাদের কী হচ্ছে? এটা আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা।
তাহলে মূলদ সংখ্যা এটা দশমিক বিস্তার কীরকম হবে? তো মূলদ সংখ্যার আমাদের দশমিক বিস্তার কী হবে? অসীম হতে পারে। যেমন 1/3, আমি এটা এখনই কি বললাম, মূলদ সংখ্যা বলেছি। যদি আমি এটাকে দশমিকে বিস্তার করি আমাদের কি করতে হবে? ভাগ যাবে না, প্রথমে আমাদের দশমিক দিয়ে আমরা কী করব? শূন্য নেব। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে? এবার কত দিয়ে হবে? 3 3 কত হচ্ছে? আমাদের 9 হয়ে যাচ্ছে। 10 থেকে 9 বাদ দিলে 1 হচ্ছে। দশমিক প্রত্যেকটা বিয়োগ ফলে প্রত্যেকবার একটা করে জিরো দেবে। আবার কত দিয়ে? 3 3 9 হচ্ছে। আবার 1 আসছে, প্রত্যেকটা বিয়োগ ফলে জিরো কী হবে? একটা করে জিরো দেবে, দশমিক একটা করে জিরো দেবে। আবার 3 দিয়ে কত হচ্ছে? 9 হচ্ছে। তো আমাদের এরকম কিন্তু চলতে থাকবে। তাহলে 1/3কে যদি আমরা দশমিকে আমরা আনি তাহলে কি এরকম দেখতে পাবো? আমরা দেখতে পাবো 0.3333 আমাদের চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না। ঠিক আছে, তো এটা আমাদের কী হচ্ছে? এটাকে আমরা কী বলবো? অসীম ঠিকই, কিন্তু এটা কিন্তু অনাবৃত নয়, এটা আমাদের আবৃত হচ্ছে। আবৃত মানে কি? আমাদের রিপিট হয়ে যাচ্ছে, 3টাই বারবার রিপিট হচ্ছে, এই 3টাই বারবার আসছে, তাই আমরা এটা কি বলবো? অসীম ঠিকই কিন্তু আবৃত। ঠিক আছে, কে রিপিট হচ্ছে? তো আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে একটা কিছু নাই, মানে একটা জিরো দিলে দেখতে ভালো লাগে। আমরা 1/3 এটাকে দশমিকে বিস্তার করলে আমরা কী পাচ্ছি? 0.333333 চলতে থাকছে। আমরা এটাকে এত বড় করে না লিখে আমরা কী লিখবো? আমরা লিখবো যে কি 0.3 মাথাতে বার, কিংবা বাংলাতে কীরকম লিখি আমরা? 0.3 মাথাতে পৌনঃপুনিক বলি, আমরা বাংলাতে পৌনঃপুনিক বলি। ইংলিশে থাকলে আমরা বার দেখতে পাই, ইংলিশ বইয়ে এরকম বার থাকবে, বাংলা বইয়ে এরকম পৌনঃপুনিক থাকবে। এটা আমরা 5-6 বইয়ে দেখতে পাই, আমাদের এখন কাজে লাগবে না আমাদের এই ফরম্যাটটা, আমাদের এটাকে মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে এই যে রিপিট হয়ে যাচ্ছে, 3টা বারবার রিপিট হয়ে যাচ্ছে, এটাকে আমি কী বললাম? অসীম কিন্তু অনাবৃত নয়, আবৃত। তাহলে মূলদ সংখ্যার দশমিক বিস্তার কি হয়? সসীম কিংবা অসীম এবং আবৃত। নোট কীভাবে পাবো আমরা? তো আমাদের নোট করে লিখে রাখতে হবে যে মূলদ সংখ্যার দশমিক বিস্তার অসীম ও আবৃত। আচ্ছা, অথবা সসীম, ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যার দশমিক বিস্তার কি হয়? অসীম এবং আবৃত। যদি এটা অনাবৃত হতো তাহলে আমাদের অমূলদ সংখ্যা হতো, অথবা সসীম মানে শেষ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখতে পাই যে কি আমি কী বলছি কি 10/4, এটাকে দশমিকে করলে কি হবে? 10 আছে, 4 2 আমাদের 8 হয়ে যাচ্ছে, আমাদের 2 থাকছে, বিয়োগ করলে দশমিক দিয়ে 0, 4 5 করি। তাহলে আমাদের মূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা ছিল, আমরা আগে জেনেছি, তার দশমিক বিস্তার আমাদের কী হচ্ছে? অসীম এবং আবৃত প্রকৃতির হচ্ছে। ঠিক আছে, কিংবা আমাদের অসীম এবং অনাবৃত, হয় সসীম কিংবা অসীম এবং আবৃত। ঠিক আছে, মূলদ সংখ্যার দশমিক বিস্তার হয় অসীম এবং আবৃত কিংবা সসীম, আমরা এতটুকুই বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা মূলদ সংখ্যা কীরকম দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি 1 2 3 4 যত রকম ভগ্নাংশ আছে আমাদের p/q আকারের, সবগুলো আমাদের কি? আমাদের সবগুলো হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমাদের এইটা হচ্ছে মূলদ সংখ্যা, আমি আরও কিছু লিখেছিলাম যে কি 5/7, কিংবা আমি যত পাবো আমি 9/11, ঠিক আছে, 1/1,00,000 কিংবা 1000, যা লিখবো আমাদের এরকম আকারে থাকলে সেটা হবে আমাদের কি? আমাদের মূলদ সংখ্যা। দশমিক থাকলে যদি সেটা রিপিট হয় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, কিংবা যদি শেষ হয়ে যায় সেটাও আমাদের কি হচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা,
তাহলে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবারে আচ্ছা আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সেগুলোকে এবার তোমাদের নিজেদের মতো করে সেভ করে রাখতে হবে, ঠিক আছে, খাতায় লিখে রাখতে হবে। এবার পরের টপিকে আসছি, আমাদের মূলদ সংখ্যা পেলাম আমরা। তাহলে আমরা মূলদ সংখ্যা কীরকম দেখতে পেলাম? আমাদের দেখতে পেয়েছি কিছু আমাদের 2, 3, 4, 5 এরকম থাকছে আকারের, 2, 3, 4, 5 এরকম থাকছে। আবার আমাদের কিছু থাকছে 1/2, 5/8 এরকমও থাকছে। আবার আমরা কীরকম দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে কি 2.34, 5.678 আমাদের এরকমও দেখতে পাচ্ছি। তাহলে মূলদ সংখ্যা আমরা কীরকম দেখতে পাচ্ছি? আমরা মূলদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2, 3, 4, 5। আচ্ছা, 2, 3, 4, 5 ছাড়াও আমাদের কী দেখতে পাবো? আমরা 0 দেখতে পাবো। 0 কি মূলদ সংখ্যা? তো 0, হ্যাঁ অবশ্যই 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা 0/1 লিখতে পারি। লেখা কি ঠিক হলো? তো হ্যাঁ, লেখা ঠিক হয়েছে। 0কে আমরা যদি আমরা 0কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, আমরা তো ভাগফল 0ই হবে, ঠিক আছে। তাহলে আমরা 0কে কী লিখতে পারি? আমরা 0/1 লিখতে পারি। তাহলে 0 আমাদের মূলদ সংখ্যা। 0 কি মূলদ সংখ্যা? তো উত্তর হচ্ছে জি, হ্যাঁ 0 আমাদের অবশ্যই একটা মূলদ সংখ্যা। আচ্ছা, আরও কিছু আমাদের ইনক্লুড করতে হবে, শুধু 0 না, -1, ঠিক আছে, এটাও কিন্তু মূলদ সংখ্যা। -5 এটাও মূলদ সংখ্যা। -1.5, -7/4 আমাদের সবই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে আমরা মূলদ সংখ্যা দেখতে পাচ্ছি, আমরা ভালো করে খেয়াল করলে কি দেখতে পাবো? আমাদের মূলদ সংখ্যা 2 রকম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গোটা গোটা সংখ্যা আছে, -1, 0, 2, 3, 4, 5 এগুলো গোটা গোটা সংখ্যা আছে, ঠিক আছে। আর আমরা কিছু দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের গোটা গোটা নেই, দশমিক আছে কিংবা আমাদের ভগ্নাংশ আছে, ঠিক আছে। তো এর ভিত্তিতে আমরা মূলদ সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা গোটা সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই যে আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, আমরা দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে আমাদের ভগ্নাংশ বা ইংরেজিতে ফ্র্যাকশান, ঠিক আছে। তো আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা, এটাকে আমরা কয় ভাগে তাহলে ভাগ করতে পারছি? তো আমরা 2 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে আমাদের কি, তো আমাদের একটা হয়ে যাচ্ছে আমাদের তো আমরা কি দেখতে পাচ্ছি? তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে কি একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ, কী পাচ্ছি আমরা? ভগ্নাংশ। তাহলে এই যে আমরা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, পূর্ণ সংখ্যায় কারা আছে? তো পূর্ণ সংখ্যায় আমাদের কি আছে? আমাদের 0 আছে। কি আছে? 0 আছে। 0 আমাদের পূর্ণ সংখ্যা। 1 আছে, 5 আছে, 7 আছে, মানে আমাদের যত ধনাত্মক আমাদের গোটা গোটা সংখ্যা আছে সবই আমাদের পূর্ণ সংখ্যা। এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি -1 আছে, ঠিক আছে, -7 আছে, -19 আছে। তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এগুলো কি আমাদের পরীক্ষায় আসবে? তো একদমই আসবে না। তাহলে কি আসবে? যেটা আসবে আমাদের সবথেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা? তাহলে সবথেকে বড় কোনটা? এই যে 1, 5, 7, 9 আমরা যদি যত দেখাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বড় সংখ্যা আসতেই থাকবে, শেষ কি আছে? শেষ পাওয়া যাবে না। তাহলে সবথেকে বড় পূর্ণ সংখ্যা নির্ণয় করা যাবে না, সবথেকে বড় পূর্ণ সংখ্যা নির্ণয় করা যাবে না, সবথেকে ছোট। তাহলে আমরা যদি নাম্বার লাইন আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে কি আমাদের মাঝখানে কে থাকে? 0 থাকে, 1, 2,
10 আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আমাদের যেমন সব থেকে বড় আমাদের পাওয়া সম্ভব নয়, তেমনই আমাদের -1, -5, আমাদের -20 আমরা সব থেকে ছোটও কিন্তু আমরা পাবো না। আমাদের এই দিয়ে কিন্তু চলতেই থাকবে, আমাদের কন্টিনিউ হতেই থাকবে, কোনো শেষ হবে না। তাহলে আমাদের সব থেকে বড় বা সব থেকে ছোট পূর্ণ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। সব থেকে বড় পূর্ণ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, সব থেকে ছোট পূর্ণ সংখ্যাকেও নির্ণয় করা সম্ভব নয়। তাহলে যদি বলে সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কী বলবো আমরা? তাহলে 0 আমাদের কি হচ্ছে? 0 আমাদের একটা এমন সংখ্যা যেটা না ধনাত্মক না ঋণাত্মক, না পজিটিভ না নেগেটিভ। তাহলে আমাদের সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 1। ঠিক আছে, সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1। পয়েন্ট করে লিখে রাখতে হবে, এগুলো আমাদের এক্সামে আসবে। আর সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের -1। কি বললাম? সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। অনেকেই বলবে যে কি -5 তো আমাদের সব থেকে আমাদের বড় পূর্ণ সংখ্যা হচ্ছে, বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -5, কিংবা হয়তো 1000 আমরা বলতে পারি, -1000। তাহলে এগুলো কি বড় হচ্ছে? ঋণাত্মক দিকে যত এক্সপ্যান্ড করবে, যত আমি ঋণাত্মক দিকে আসব, তত ছোট হবে, তত বড় হবে না। তাহলে এখানে -1000, -5, এদের মধ্যে বড় কি? -5 বড়, -1000 ছোট, তাহলে -5 হচ্ছে বড়। তার থেকে বড় হচ্ছে কি আমাদের -4। তাহলে আমাদের সব থেকে বড় আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা পাবো? -3, -2 করে আমরা পাবো কত? -1। -1 হয়ে যাচ্ছে আমাদের সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম? সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1। সব থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, সব থেকে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, আর একটা পয়েন্ট কি, 0 হচ্ছে একটা এমন সংখ্যা বা এমন পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যেটা না ধনাত্মক না ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পেলাম, আমি এটা মুছে দিচ্ছি। এই যে আমরা পূর্ণ সংখ্যা দেখতে পেলাম, ঠিক আছে, সেখানে আমরা -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে। আমরা 3 রকম সংখ্যা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পজিটিভ 1, 5, 7, অর্থাৎ কেটে গেল। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি? যেগুলো আমাদের শূন্যর পরে আছে, যেগুলো শূন্যর পরে আছে সেগুলো হচ্ছে আমাদের কি 1, 2, 3, 4, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যেগুলো আমাদের শূন্যর আগে আছে সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -1, -2, -5, আমাদের -10, এরকম চলতে থাকবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা কীরকম দেখতে পেলাম? ধনাত্মক, পজিটিভ, ঋণাত্মক বা নেগেটিভ। ঠিক আছে, আর একটা আছে যেটা হচ্ছে ইউনিক, আলাদা, 0। এটা আমাদের হচ্ছে না ধনাত্মক না ঋণাত্মক। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি আমাদের, তো আমাদের একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি এটা মুছছি, আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের একটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে 0, তো আমরা কি দেখতে পেলাম? ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা কি দেখতে পেলাম? ধনাত্মক পূর্ণ সংখ্যা,
শূন্য আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা আছে, হ্যাঁ, তো একটু বুঝে নিতে হবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা পূর্ণ সংখ্যা 3 রকম দেখতে পেলাম। ঠিক আছে, এই পার্টটাকে তোমরা এই ডায়াগ্রামটাকে তৈরি করে নেবে খাতায়, বুঝতে সুবিধা হবে। আমি এই পার্টটাকে মুছছি আর পরেরটা করার জন্য। তাহলে আমাদের এই যে পূর্ণ সংখ্যা দেখতে পেলাম, আমরা 3 রকম দেখতে পেয়েছি। কী ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বেশ, এবার এই যে ভগ্নাংশ আছে, আমরা এটাকেও আবার 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, আচ্ছা, আর এদিকে হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এই সাধারণকে আমরা অনেক সময় কি দেখতে পাবো, আমরা সাধারণের পরিবর্তে আমরা সামান্য দেখতে পাবো, সামান্য ভগ্নাংশ। দুটো নামই বলা হয় সামান্য ভগ্নাংশ। আচ্ছা, সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কোনগুলো? তো সামান্য ভগ্নাংশ হয়ে যাচ্ছে আমাদের 1/2, ঠিক আছে, 5/7, মানে যেগুলো আমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কিংবা আমাদের 7/4, কিংবা 13/8, অর্থাৎ আমাদের যেগুলো যত আমাদের কি আছে অপ্রকৃত ভগ্নাংশ আছে, অথবা মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে। আমি একটু আগে বলেছি যে কি অপ্রকৃত ভগ্নাংশ মাত্রই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, 4/5 এটা লিখে দিলাম, কিংবা 7/9/11। ঠিক আছে, মনে রাখবে যে কি আমাদের এই যে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশের এই যে সামান্য পার্টটা আছে না, এটা কিন্তু আমাদের অবশ্যই কী হবে, প্রকৃত ভগ্নাংশ হবে, কোনোভাবে অপ্রকৃত হবে না। এই যে আমাদের সামান্য পার্টটা আছে, সেটা আমাদের অবশ্যই প্রকৃত হবে, আমাদের কখনোই এগুলোর মতো অপ্রকৃত হবে না। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ লিখতে গিয়ে আমি লিখলাম কত, 3/7/6 লিখলাম। এটা কিন্তু ভুল এক্সপ্রেশন, একটা ভুল লেখা, এটা হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কী দেখতে পাচ্ছি, সাধারণ ভগ্নাংশ কোনগুলো, যত আমাদের প্রকৃত ভগ্নাংশ আছে কিংবা যত অপ্রকৃত ভগ্নাংশ আছে, আর আমাদের কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আমাদের সবই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর আমরা একটু আগে শিখেছি অপ্রকৃত ভগ্নাংশ মাত্রই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ মাত্রই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। রূপভেদ জাস্ট 2 রকম আমাদের ফরম্যাটে লেখা আছে, 2 রকম রূপে লেখা আছে, দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আমাদের কি সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলো? তো দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের, একটু মুছে দিই, তো দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের কোনটা, তা আমরা পাবো যে কি 1.5, 3.37, 3.333। আমি এটাকে লিখবো, আমি লিখবো 3 পূর্ণ কোনটা রিপিট হচ্ছে, 3টা পাবার রিপিট হচ্ছে, 3 মাথায় বার। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ এগুলো। ঠিক আছে, 1.151347 অর্থাৎ কী দেখতে পাচ্ছি, আমাদের কন্টিনিউ হচ্ছে কিন্তু রিপিট করছে না। তাহলে এটাকে কি আমরা দশমিক ভগ্নাংশে রাখবো? তো না, এটা আমাদের আসলে কি, এটা আসলে আমাদের কি হচ্ছে, আমাদের অমূলদ সংখ্যা। এটা আমাদের মূলদ সংখ্যার গ্রুপে পড়বে না, ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যার ভিতরে পড়ে। ঠিক আছে, তো আমাদের অসীম অনাবৃত যেগুলো আছে সেটা আমাদের এখানে কিন্তু রাখবো না, আমাদের এই পার্টে কিন্তু রাখবো না। তাহলে আমাদের ভগ্নাংশ ব্যাপারটা বুঝতে পেরেছি, আমরা ভগ্নাংশ নিয়ে আমরা পরে আরও বেশি জানবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আমরা এতটা জানলাম। বেশ, ঠিক আছে,
আমি আর কিছু জিনিস আমি একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কোনগুলো পেলাম? আমরা পেয়েছি যে কি পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের ভগ্নাংশ ব্যাপারটা বুঝতে পেরেছো? ভগ্নাংশ ব্যাপারটা আমি আর আসছি না। যতটা পড়ালাম, যতটা বললাম ভগ্নাংশ আমরা ঠিক ততটাই আমরা এখন জানবো। আমরা পরে আরও জানবো, আমাদের আপাতত তোলা থাক। তাহলে এই যে পূর্ণ সংখ্যাটা আছে না, আমরা এটাকে আমরা আবার কিন্তু বেশ কিছু ভাগে ভাগ করব। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, তোমরা অলরেডি নোট করে নিয়েছো। তাহলে এই যে পূর্ণ সংখ্যা দেখতে পেয়েছি, সেখানে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি কি একটা হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক, ঠিক আছে? তো আমাদের 3 রকম পেয়েছি। আচ্ছা, এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? তো আমরা প্রথমে পেয়েছি স্বাভাবিক সংখ্যা। আমরা কোথায় পেয়েছি? আমরা পেয়েছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যার একটা পার্টে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যা, আচ্ছা তাহলে এখানে আগে হোল নাম্বার আছে, আমি হোল নাম্বারটাকে আগে আমি ডিফাইন করছি। তাহলে আমরা এটা স্বাভাবিক সংখ্যা আছে, আমি এটা আগে জানছি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? তো আমাদের যেগুলো গোটা গোটা সংখ্যা, 0, 1, 2, 5, 7, এগুলো সবই হচ্ছে অখণ্ড সংখ্যা। মাইনাসকে নেওয়া যাবে না। আমাদের অখণ্ড সংখ্যার মাঝে, আমাদের অখণ্ড সংখ্যার মাঝে -1, -2 এগুলো আসবে না। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? 0, 1, 2, 5, 7, যেগুলো আমাদের যত পজিটিভ সংখ্যা আছে ইনক্লুডিং 0, 0কে সহ আমাদের হচ্ছে অখণ্ড সংখ্যা। প্রশ্ন কি আসবে? সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা? 0। সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা? 0। সব থেকে বড় অখণ্ড সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? তো আমরা যে সমস্ত সংখ্যাকে আমরা গোনার কাজে ব্যবহার করি, কোনো কিছু গুনতে, 1, 2, 3, 5, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ সমস্ত আমাদের ধনাত্মক নাম্বার, শূন্যকে ছাড়া, সেগুলো সবই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? শূন্যকে নেওয়া যাবে না। কটা পেন আছে? তো এখানে আমাদের 3টা পেন আছে, ঠিক আছে? 3 আমাদের স্বাভাবিক সংখ্যা। কতগুলো বল আছে? তো আমাদের এখানে হয়তো 5খানা বল আছে। 5 একটা স্বাভাবিক সংখ্যা। যদি কিছুই না থাকে, যদি কিছুই না থাকে আমরা কি গুনব? গোনার প্রয়োজন নেই। তাহলে আমরা শূন্যকে কি আমরা গোনার কাজে ব্যবহার করছি? যদি কিছুই না থাকে শূন্যর প্রয়োজন কেন পড়ছে? তাহলে শূন্য আমাদের কিছু নাই বোঝাতে ব্যবহার করা হচ্ছে। সেজন্য শূন্য আমাদের স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু অখণ্ড সংখ্যা। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি? 1। সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আমাদের অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? বেশ, আজকে ভিডিও কতটুকু হলো? 54 মিনিট হয়ে গেছে। আমাদের আজকের ভিডিও এতটুকুই থাকছে। পরবর্তী থাকলো আমাদের কি আমাদের পরবর্তী আছে, আমরা পেয়েছি যে কি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা আছে, ঠিক আছে? আমাদের এই যে ঋণাত্মক সংখ্যা থাকলো, আমাদের এরপরে আমরা পড়বো কি? আমরা পড়বো যৌগিক সংখ্যা পড়বো, ঠিক আছে? যৌগিক সংখ্যা,
বাংলা বানানে ভুল হচ্ছে, যাকে আমি ঠিক করে দিচ্ছি। যৌগিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা আছে। আমাদের সমস্ত কনসেপ্টই শিখতে হবে। এরপরে আমরা বিভাজ্যতার নিয়ম শিখব, অর্থাৎ কোন নাম্বারটা কী দিয়ে ভাগ যাবে, কোনটা 3 দিয়ে ভাগ যাবে, কোনটা 5 দিয়ে ভাগ যাবে, কোনটা 7 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমাদের এগুলো শিখতে হবে। ঠিক আছে, আমরা এরপরে আরও শিখব যে কি আমরা আস্তে আস্তে কোশ্চেন আসবো। ঠিক আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে কভার করব। তো আজকে আমাদের আপাতত এতটুকুই থাকছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে ভালো লাগলে। আর যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, যদি কোনো অঙ্কের কোশ্চেন থাকে, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে দেওয়া যেতে পারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9027312118। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের অঙ্কের সমস্যাগুলো আমাকে দিতে পারো, আমি সমাধান করে দেব। তাছাড়া আমি এর মাধ্যমে ক্লাসের নোটিফিকেশান বা ভিডিওর নোটিফিকেশান আমি তোমাদেরকে দেব। তো সেজন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, বেশ, তাহলে এতটুকুই থাকলো, শেষ করছি।